বাংলাদেশের ইতিহাসে আজ একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, যিনি কিনা আপাদমস্তক একজন সৎ মানুষ, জীবনে কোনোদিন কোনো অন্যায় করেননি, অনিয়ম করেননি, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। ব্যাংক প্রাঙ্গণে বিএনপি আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন অসাধু ব্যাংকাররা মব সৃষ্টি করে ঘাড় ধাক্কা দিয়ে একজন সৎ গভর্নর আহসান এইচ মনসুরকে ব্যাংক প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হলো বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদে। এবং তার কিছুক্ষণ পরেই নতুন একজন গভর্নর নিয়োগ দেওয়া হলো, এবং সেই গভর্নরের যোগ্যতা কি সেটা আমি বলবো। আমি প্রথম আলো থেকে একটু পড়ে শোনাই। এরপর কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা মব তৈরি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহকে বের করে দেন। তারা ধর ধর বলে স্লোগান দেন, কেউ কেউ গায়ে হাত তোলার চেষ্টা করেন। এ সময় আহসানুল্লাহর ঘাড় ধরে গাড়িতে তোলায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম। এছাড়া নির্বাহী পরিচালক সরওয়ার হোসেন, পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক তানভীর আহমেদ সহ কেন্দ্রীয় ব্যাংকের প্রায় 30 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরা সবাই হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থিত। এই যে বিএনপির লোকজন এবং সুশীলরা সবসময় বলে আসছে মব মব, ইউনূস সরকার নাকি মবকে প্রশ্রয় দেয়, ছাত্ররা নাকি মব করে, এটা কি মব না? আরে মবের যে আবিষ্কার করেছে শেখ হাসিনা, সবচেয়ে বড় মব তো করেছেন তিনি গণজাগরণ মঞ্চ করে, যেখানে জামাতের লোকদেরকে প্রহসনমূলক বিচারের মধ্যে ফাঁসি দিয়েছেন। সেই থেকেই তো মব শুরু। আমার খেয়াল আছে কয়েক মাস আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটা গোল টেবিল বৈঠক হয়েছে, সেখানে ছিলেন আসিফ নজরুল, তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর, আরো অনেকে ছিলেন। সেখানে তাজুল ইসলাম দায়িত্ব করতে বলেছেন যে আপনারা মব মব করবেন না। যেসব জনতা বঞ্চিত মনে করতেছেন যাদেরকে, তারা কোনো বিক্ষোভ করলে এটা মব না। মব হচ্ছে কয়েকজন মিলে কাউকে চিন্তাই করলো, এটা হচ্ছে মব। আপনারা মব এবং প্রেশার গ্রুপকে আপনারা এক করে ফেলেছেন, এবং যদি এই মব না হতো তাহলে এই শেখ হাসিনার পতন হতো না। তো এই কথা বলে তাজুল ইসলাম চলে গিয়েছিলেন, তার ব্যস্ততা আছে মনে হয়। আসিফ নজরুল কিছুই বলেননি। তাজুল ইসলাম চলে যাওয়ার পরে এই যে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, এই রুহিন হোসেন প্রিন্স তাজুল ইসলামকে একাত নিলেন, বলেন যে এই এত বড় সাহস, একজন চিফ প্রসিকিউটর হয়ে মবের বৈধতা দিচ্ছে, এই মববাজি করতেছে এই সরকার, আর অনেক কথা। এই রুহিন হোসেন প্রিন্সরা বাংলাদেশে 0.001% ভোটও পায় না। আমার তো মনে হয় ওদের বউরা ওদেরকে ভোট দেয় না। এইসব বামপন্থী জনবিচ্ছিন্নতা গুলো তারা ওই বলে মব মব মব। তো আজকে এই যে মব করে একটা ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হলো, এখন আপনারা চুপ কেন? গভর্নর আহসান এইচ মনসুরকে পদ থেকে সরানোর জন্য বাংলাদেশ ব্যাংকে যেই আন্দোলন ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেটি করেছিল 3 কর্মকর্তা, এবং এই 3 কর্মকর্তা অলরেডি লুটেরা গ্রুপের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। এটা বুঝতে পেরে গভর্নর আহসান এইচ মনসুর এই 3 কর্মকর্তাকে বরিশাল, রংপুর এবং বগুড়ায় বদলি করেন, এবং দাবি করা হয় যে এদের বদলি আদেশ প্রত্যাহার করতে হবে, এবং এর পেছনে সরকার মদত দেয়। এই 3 কর্মকর্তা মূলত এই ডিজিটাল ব্যাংকিং এর যে গভর্নরের নিয়ন্ত্রণ, তারপরে এক্সিম ব্যাংক সহ নতুন যে 5টা ব্যাংক একত্রিত করা, তারপর আপনারা জানেন যে এসালম, দর্জি নজরুল সহ বিভিন্ন যে ব্যাংক লুটেরা গ্রুপটা আছে, যারা এই দেশের থেকে 1 লক্ষ কোটি টাকা পাচার করে চলে গিয়েছে। এইসব ব্যাংকগুলো আমানতকারীদের টাকা দিতে পারে না। ইউনূস সরকার ক্ষমতায় আসলে গভর্নর নিয়োগ করা হয় আহসান এইচ মনসুরকে, যিনি কিনা আইএমএফ এর সাবেক কর্মকর্তা। তো এই আহসান এইচ মনসুর এই সবগুলো ব্যাংকে একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নাম দেন, সাপোর্ট দেন, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা দিয়ে দিয়ে সাপোর্ট দেন, যাতে আমানতকারীরা আসলে বঞ্চিত না হয়। এখন আহসান এইচ মনসুর যে টাকাগুলো বাংলাদেশ ব্যাংক থেকে দেন, তিনি তদারকি করবেন না যে টাকাগুলো ব্যাংক প্রপার ওয়েতে খরচ করতেছে কিনা। এটা ব্যাংকের পছন্দ না। এবং ইউনূস সরকারের আমলে তারা মুখ বুঝে সহ্য করেছিল, এবং সঙ্গে ছিল বিএনপি। এবং এই যে এসালম, এই দর্জি নজরুল এখন জেলে, এদের কিন্তু প্রভাব শেষ হয়নি। আমি আগে শুনতাম অনেক আগে যে এসালম নাকি নিয়মিত বিএনপি লোকদেরকে টাকা দিত। হ্যাঁ, আমি বিশ্বাস করতাম না, বলতাম যে প্রমাণ নাই কিছু না, কিন্তু এখন তো সেটা সত্য। আপনার খেয়াল আছে না, পিকে হালদার, রিলায়েন্স গ্রুপের সে পিকে হালদার তো ভারতে গ্রেপ্তার হয়েছিল। তখন পিকে হালদার বন্দী অবস্থায় সিবিআই এর ইন্সপেক্টর অরজিৎ গুপ্তকে বলেছিল যে এসালম নিয়মিত আওয়ামী লীগ এবং বিএনপি লোকদেরকে টাকা দেয়। এখন তো দেখি সেটাই সত্য। যেই গ্রুপগুলো দেশটাকে ফোকলা করে দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করে নিল এই ঋণ জালিয়াতির মাধ্যমে, সেই গ্রুপগুলো আবার এখন বিএনপির উপর ভর করেছে। যে 3 জন ব্যাংক কর্মকর্তা মব করেছে, এরা সবাই হচ্ছে আওয়ামী পন্থী নীল দলের নেতা। এখন এই ব্যাংক লুটে এরা সব আওয়ামী লীগ বিএনপি ভাই, কোনো তফাৎ নাই। আওয়ামী লীগের আমলে এই এক্সিম ব্যাংক কুক্ষিগত ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান দর্জি নজরুল, আর এসআইবিএল ছিল এসালমের কাছে। এখন এই বাংলাদেশ ব্যাংকের ভিতরে এই অসাধু কর্মকর্তারা, এখানে কোনো আওয়ামী লীগ বিএনপি নেই, সবাই এক হয়েছে, সবাই এক হইয়া এখন এই আহসান এইচ মনসুরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। দর্শক, শেখ হাসিনা, এসালম সহ তার সাঙ্গপাঙ্গরা এই দেশের ব্যাংকিং সেক্টরটাকে একদম ফুকলা করে দিয়ে গেছে, শেষ করে দিয়ে গেছে। ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে এই অর্থনীতি পুনরুদ্ধার করেছে। ডক্টর ইউনূসের ব্যর্থতা ছিল আইন শৃঙ্খলা খাত, আইন শৃঙ্খলা খুব খারাপ ছিল। সফলতা হচ্ছে অর্থনীতি ডক্টর ইউনূস খুবই ভালো করেছে। ডক্টর ইউনূস এই ক্ষতবিক্ষত অর্থনীতি পুনরুদ্ধারের জন্য আইএমএফ সহ বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে অনেক সংস্কার করে অনেক কিছু করে এই ব্যাংকিং খাতটাকে একটা পর্যায়ে এনেছে, এবং যেটার মূল দায়িত্ব পালন করেছে এই গভর্নর আহসান এইচ মনসুর। এবং বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি হয়েছিল শেখ হাসিনার আমলে, হ্যাঁ, 800 মিলিয়ন ডলার, সেই রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনা করতে আমেরিকার সুইফট সিস্টেম পরিদর্শনে গেছেন এই আহসান এইচ মনসুর। সঙ্গে ছিলেন আসিফ নজরুল এবং ফয়েজ তোয়েব আহমদ, এবং সেখানে তারা অনেক কথাবার্তা বলেছেন কর্তৃপক্ষের সঙ্গে কিভাবে কি হয়েছে, এবং তারা গুরুত্বপূর্ণ এভিডেন্স পেয়েছেন। এবং নিউ ইয়র্কে তারা একটি মামলাও করেছেন, এবং সেই মামলার চার্জশিট 2 মাস পরে দেওয়ার কথা, যে কারা কারা অভিযুক্ত, কারা কারা এই চুরিটা করেছে। হ্যাঁ,
তো এরকম কিন্তু একটা অগ্রগতি হয়েছে। এবং এই গভর্নর আহসান এইচ মনসুর বাংলাদেশ থেকে লুটেরারা টাকা পাচার করে যে বিনোদন সম্পত্তি করেছে, এই টাকাগুলো ফিরিয়ে আনার জন্য তিনি কয়েকবার যুক্তরাজ্য সফর করেছেন। বাংলাদেশে লুটেরা শ্রেণীগুলো আওয়ামী লীগের আমলে টাকা পাচার করে তারা বিদেশে বাড়ি করেছে, সেই পাচারকৃত সম্পদ এবং টাকা ফিরিয়ে আনার জন্য কয়েকবার তিনি ইংল্যান্ডে সফর করেছেন। এবং আপনারা দেখবেন তার এই সফরের কারণে এবং আহসান এইচ মনসুর অনবরত ইউকের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কাছে অনেক তথ্য ফাঁস করেছেন, অনেক তথ্য দিয়েছেন এবং বলেছেন যে এগুলো বাংলাদেশ থেকে চুরি করে আনা টাকা। এবং এই গভর্নর আহসান এইচ মনসুরের কারণে কিন্তু যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি শেখ হাসিনার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের সকল সম্পত্তি জব্দ করেছে। শুধু তাই না, সালমান রহমানের ছেলে শায়নাফ রহমানেরও 2-3টা বাড়ি জব্দ করেছে। এখন এতে তো আওয়ামী লীগ খেপাই, আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে, কিন্তু যে টাকা চুরি করে সম্পত্তি করেছে সেই সম্পত্তিগুলো ইউনিট সরকার নিয়ে নিচ্ছে। এই কারণে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এবং 1 বছর আগের কথা, এই আওয়ামী লীগ গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে নানা রকম কুৎসা রটায়। কুৎসা কি? কুৎসা হচ্ছে তিনি নাকি ব্যাংক থেকে বিশাল টাকা পয়সা চুরি করে তার মেয়েকে দুবাইতে বাড়ি কিনে দিয়েছেন। অথচ তার মেয়ে দুবাইতে বাড়ি কিনেছে তার স্বামীর টাকায়, এবং এটা কিনেছে 2023 সালে। 2023 সালে তিনি দলিল শো করেছেন, সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তাহলে আওয়ামী লীগ কেন এটা করলো? এবং এটা নিয়ে কিন্তু তখন নেত্র নিউজ একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছিল, বলেছিল যে উদ্দেশ্যমূলকভাবে ব্রিটিশ সরকারের কাছে এই গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে কুৎসা ওঠানোর জন্য আওয়ামী লীগ একটি সংস্থাকে নিয়োগ দেয়, যার নাম হচ্ছে প্যালেটাইন মিডিয়া। সেই প্যালেটাইন মিডিয়া আওয়ামী লীগের টাকায় গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে ব্রিটিশ এমপিদের কান ভারী করে। প্রথমে বিশ্বাস করলেও পরে কিন্তু ব্রিটিশ এমপিরা বুঝতে পেরেছিলেন এবং দুঃখ পেয়েছিলেন এবং দুঃখ প্রকাশও করেছিলেন। তো আওয়ামী লীগের মূলত 3টা কোম্পানি আছে। একটা হচ্ছে প্যালেটাইন মিডিয়া, ওরা মূলত আওয়ামী লীগের হয়ে প্রোপাগান্ডা চালায়। মানে আওয়ামী লীগ যদি কাউকে টার্গেট করে তাহলে তার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার রটায় এই প্যালেটাইন মিডিয়া দিয়ে। আর যত লিগেল বিষয়গুলো আছে, আইনগত বিষয়, এগুলো দেখে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার। আর আমেরিকাতে ট্রাম্প প্রশাসনের কাছে যত লবিং করা যায় সেটা করে স্কাইলার্ক লিমিটেড, এবং সজীব ওয়াজেদ জয় নিজে তার ফান্ড থেকে ওই স্কাইলারকে টাকা দেন, যেটা স্কাইলার তাদের ওয়েবসাইটেও তাদের প্রকাশ করেছে। এই সবই কিন্তু নেত্র নিউজ বলেছিল। কাজে এই যে গভর্নর আহসান এইচ মনসুর, তিনি কিন্তু একজন গভর্নর হলেও তিনি এই আওয়ামী লুটেরাদেরকে যে লাড়া দিয়েছেন, এটা কিন্তু আর কেউ দিতে পারেনি। এবং এর ফলেই তারা বিএনপির সঙ্গে হয়তো যোগাযোগ করেছে, এবং বিএনপি মনে করতেছে ঠিক আছে আমরা ক্ষমতায় আসি তারপর দেখবো। তা না হলে গভর্নরের পদ তো কোনো সাংবিধানিক পদ না। গভর্নরকে অর্থমন্ত্রী একটা কলমের খোঁচা দিয়েই তার চাকরি থেকে তাকে বাদ করে দিতে পারে, কিন্তু তাকে তো অপমান করলেন কেন? তাকে কেন মব করতে হলো? কেন গণধাক্কা দিতে হলো? তার বিদায় বেলায় কি সে এটুকু সম্মান প্রাপ্য ছিল না যে সম্মানজনক বিদায় নেওয়ার অধিকার নাই? আমির খসরু মাহমুদ চৌধুরীকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে কেন বিদায় হলো। তিনি বললেন যে এগুলো একটা চলমান প্রক্রিয়া, এইরকম আরো বদলি হবে। আহসান এইচ মনসুরকে তো বাদ দেওয়া হলো, তার উপদেষ্টাকে বাদ দেওয়া হলো, এবং তার ঘনিষ্ঠ 4 জন কর্মকর্তাকেও ঘাড় ধাক্কা দিয়ে ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হলো। আচ্ছা, এই আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কেন এইসব ব্যাংক লুটেরাদের সঙ্গে হাত মিলিয়েছেন? তিনি কেন এই অর্থনৈতিক খাতে সংস্কার চান না? তিনি কেন ব্যাংকিং খাতে সংস্কার চান না? এই গত শেখ হাসিনার 15-16 বছরে আমির খসরু মাহমুদ চৌধুরীদের কি অবদান ছিল? শুধুমাত্র ওই ভারতে গিয়ে অমিত শাহর সামনে সাষ্টাঙ্গে প্রমাণ করা ছাড়া এই আমির খসরু মাহমুদের অবদান কি ছিল? আজকে এই জুলাই যোদ্ধাদের আন্দোলনের উপর ভর করে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তারেক রহমান 17 বছর পরে এসে প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে। কিন্তু এখন আচ্ছা ঠিক আছে, জনগণ ভোট দিয়েছে, অন্তত দেশটার ভালো কিছু করেন, তা না। সৎ গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দিল, আবার 2 দিন আগে চিফ প্রসিকিউটর তাজুলকেও সরিয়ে দিল। নতুন গভর্নর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এক ব্যবসায়ীকে, ব্যবসায়ীর নাম হচ্ছে মোস্তাক রহমান। এই মোস্তাক রহমান একটা গার্মেন্টস আছে, হেরা গার্মেন্টস, সেটাও মোটামুটি দেউলিয়া শেষ। এবং এই মোস্তাক রহমান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে 89 কোটি টাকার ঋণ নিয়েছেন। সে নিজের ঋণ খেলাপি। 8 মাস আগে মাত্র 2% ডাউট পেমেন্ট করে নীতিগত সহায়তার আওতায় তিনি ঋণ খেলাপি থেকে তার নিজের নাম কাটতে সক্ষম হয়েছেন। সেই ব্যবসায়ী এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পৃথিবীর ইতিহাসে এরকম নজির আপনি দ্বিতীয়বার দেখবেন না। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাধারণত বড় অর্থনীতিবিদ বা পিএইচডি ডিগ্রিধারী এবং দীর্ঘদিনের অর্থনৈতিক খাতে নীতি নির্ধারণকারী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে তারা গভর্নর হিসেবে নিয়োগ দেয়। পাকিস্তানেও গভর্নর হন সিনিয়র অর্থনীতিবিদ, সিনিয়র ব্যাংকার, যাদের আর্থিক স্বচ্ছতা প্রশ্নাতীত। এমনকি নেপালে যে রাষ্ট্র ব্যাংক বলে রাষ্ট্র ব্যাংক, সেখানেও গভর্নর পদে বসেন কেন্দ্রীয় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, যার বিরুদ্ধে আর্থিক কোনো অনিয়মের অভিযোগ কোনো সময় ছিল না। এখন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হতে আসলে কি যোগ্যতা লাগে? বিশেষ করে উচ্চশিক্ষা এবং অর্থনীতি ও ফাইন্যান্স খাতে শক্ত একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং শক্ত ক্যারিয়ার, যেমন IMF এ চাকরি বা বড় বড় বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান চাকরি, এই সমস্ত যোগ্যতা প্রয়োজন হয়। কারণ এই গভর্নরই ঠিক করেন মুদ্রানীতি, সুদের হার, রিজার্ভ ব্যবস্থাপনা, ব্যাংক তদারকি এবং ঋণ খেলাপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে তো নিজের ঋণ খেলাপি। সে তো নিজেই ওই বিএনপি সুপারিশে মাত্র 2% পে করে ঋণের পুনঃতফসিলীকরণ করিয়ে নিজেকে ঋণ খেলাপি থেকে মুক্ত করেছেন, তাও বিএনপির সুপারিশে। তাহলে এই ব্যক্তি
বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ঢেলে সাজাবে, এই ব্যক্তি তো সেই আওয়ামী লীগের পথই বেছে নেবে। এবং আহসান এইচ মনসুরকে বাদ দিয়ে এমন এক লোককে গভর্নর নিয়োগ করা হলো যে কিনা ঋণ খেলাপি। এটা সমস্ত বিশ্বের কাছে কি বার্তা যাবে? IMF কি ভাববে, বিশ্ব ব্যাংক কি ভাববে, ADB কি ভাববে, জাইকা কি ভাববে, আমেরিকা ইউরোপরা কি ভাববে? এমন একজন লোককে গভর্নর পদে নিয়োগ হলো যার কোয়ালিটি হচ্ছে সেজন গার্মেন্টস ব্যবসায়ী এবং সেজন ঋণ খেলাপি। এই যেটা নির্বাচন গেল না, বিএনপি জয়লাভ করলো 2/3 মেজরিটি নিয়ে, সেই নির্বাচন পরিচালনার লক্ষ্যে 41 সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। এটা বিএনপি করেছিল এবং ওই কমিটির সদস্য ছিলেন এই হেরা সোয়েটার্সের MD এবং গার্মেন্টসের ব্যবসায়ী মোহাম্মদ মুস্তাকুর রহমান। এটাই হচ্ছে মুস্তাকুর রহমানের যোগ্যতা। একজন ঋণ খেলাপি হয়েও শুধু বিএনপি করার কারণে অযোগ্য সত্ত্বেও তাকে ব্যাংকের গভর্নর বানানো হলো। এখন এটাই কি তারেক রহমানের প্ল্যান? তার আই হ্যাভ এ প্ল্যান, এটাই কি প্ল্যান? এটাই যদি প্ল্যান হয় তাহলে আমি তো মনে করি যে শেখ হাসিনা তো 15 বছর টিকে ছিল, তারেক রহমান এই প্ল্যান দিয়ে 15 মাসও টিকবে, আমি বলে দিলাম। এটা নিয়ে কিন্তু তীব্র সমালোচনা হচ্ছে। যেমন মির্জা ফখরুল ইসলাম ফাহাদ আব্দুল সালাম, যিনি সবসময় বিএনপির পক্ষে কথা বলেন এবং বিএনপিকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করেন, সেই ফাহাদ আব্দুল সালাম বলতেছেন যে মনসুর সাহেব একজন হিরো। অভ্যুত্থান পরবর্তী সময়ে যে মানুষগুলো এদেশের ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সিস্টেমকে ঠেক দিচ্ছে এবং রিভাইভ করেছে তার প্রধান হচ্ছেন তিনি। এইরকম একজন হিরোকে যদি মব করে তার প্রতিষ্ঠান থেকে বের করে দিতে হয় তাহলে আমি দুঃখিত, আপনারা এখনো লায়ক হন নাই। আপনারা মানুষকে সম্মান দিতে শিখেন নাই। লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। এ ভেরি ব্যাড ডে ফর বাংলাদেশ। এটা লিখেছেন ফাহাদ আব্দুল সালাম, মির্জা ফখরুল ইসলাম, তিনি বিএনপি একজন বুদ্ধিজীবী। এরপর ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম, তিনি লিখেছেন যে আমার মনে আছে 2023 সালে আমি অ্যাসালমের ক্যাপিটাল ফ্লাইট নিয়ে একটি প্রতিবেদন লিখেছিলাম এবং আমার নিউজ রুমে বিশেষজ্ঞের উক্তি নামক একটি উক্তির প্রয়োজন ছিল, যা মূলত রিপোর্টের ফলাফলের উপর একটি ভাষ্য। আমি এই খাতের কয়েকজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি এবং প্রতিবেদনটি ব্যাখ্যা করেছিলাম এবং মন্তব্যের জন্য অনুরোধ করেছিলাম। সবাই অ্যাসালমের নাম শুনে ভয় প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু এই গভর্নর আহসান এইচ মনসুর তিনি বিন্দু মতো দ্বিধা করেননি। তিনি ক্যাপিটাল ফ্লাইটের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করেছিলেন এবং তিনি মারাত্মক কিছু চুক্তি দিয়ে তার সাক্ষাৎকারটি শেষ করেছিলেন এবং এই নির্দোষ ব্যক্তিকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আজ যা করা হয়েছে তা অত্যন্ত গর্হিত কাজ। বড় বড় অর্থনীতিবিদরা বলতেছেন যে আহসান এইচ মনসুর দায়িত্ব গ্রহণ করেন চরম অর্থনৈতিক চাপের সময়ে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ ব্যাপকভাবে কমে যাওয়া, টাকার বিনিময় হার নিয়ে অস্থিরতা, আমদানির চাপ, ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস, মানে চরম একটা বিশৃঙ্খল অবস্থা এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে আহসান এইচ মনসুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রিজার্ভ পুনরুদ্ধার, বিনিময় হারের অসামঞ্জস্য দূর করে দীর্ঘ প্রতীক্ষিত ব্যাংকিং খাত তিনি সংস্কার শুরু করেন। এর মধ্যে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করেন, সুশাসন জোরদার করেন এবং খেলাপি ঋণ মোকাবেলায় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তিনি গঠন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিন ইসলাম বলেন যে বাংলাদেশ আসলে পেছনের দিকে হাঁটতেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসাবে সরকার যদি আমার জন্য লোককে নিয়োগ দেয় যে কিনা নিজের ঋণ খেলাপি, তাহলে ব্যাংক কিভাবে স্বাধীন থাকবে? সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বলেন যে সত্যি কি বিএনপি সরকার ব্যাংকিং খাতে সংস্কার চায়? আমার তো মনে হয় না। তিনি বলেন যে একজন ব্যবসায়ীর লক্ষ্য বাজার ও কর্পোরেট স্বার্থের দিকে থাকতে পারে, অথচ গভর্নরের মূল দায়িত্ব হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা। দর্শক, পরিশেষে একটা কথাই বলবো যে 5ই আগস্ট আমরা শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছি, বাট আমরা কি সিস্টেমটা পরিবর্তন করতে পেরেছি? পারিনি তো। হাসিনা চলে গিয়েছে কিন্তু সেই সিস্টেম রয়ে গিয়েছে, সেই অসৎ ব্যক্তিগুলো রয়ে গিয়েছে, সেই লুটেরা রয়ে গিয়েছে, সেই রাষ্ট্রপতি চুপ্পু রয়ে গিয়েছে। আমরা কিছুই পরিবর্তন করতে পারিনি। আজকে ন্যাক্কারজনকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হলো। এটা কি তারেক রহমান জানেন না? অবশ্যই জানেন, কিন্তু আমার মনে হয় তিনি কম্প্রোমাইজ করে এসেছেন, অথবা তিনি ভয় পাচ্ছেন যেই বড় বড় লুটেরা গ্রুপগুলো তারা কিন্তু সব সরকারের আমলে শক্তিশালী, তাদের টাকা আছে, পাওয়ার আছে, পাওয়ার সেন্টার আছে, সুতরাং হয়তো তারেক রহমান মনে করতেছে কি দরকার, তাই না? অথবা এটাই তার প্ল্যানের অংশ, অথবা এই যে বলা হয় তিনি সমঝোতা করে এসেছেন, এটাই হয়তো তার একটা কারণ। তা না হলে তাজুল ইসলামকে সরিয়েছে জামাতপন্থী বলে মানলাম। আপনি যদি সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন তাহলে আপনি এই গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে বাদ দেওয়ার কোনো কারণই খুঁজে পাবেন না। কারণ হচ্ছে একটা, যে লুটেরা শ্রেণীগুলো যারা ব্যাংকগুলোকে লুটপাট করে টাকা বিদেশে পাচার করেছে, তারা এই ব্যাংকগুলো আবার দখল করতে চায় এবং আহসান এইচ মনসুর ব্যাংকের সুশাসনের জন্য যে খবরদারি করেন, এটা এই লোকগুলোর পছন্দ না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের আমলে লুটেরারা যেই পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন, আহসান এইচ মনসুর এই টাকা দেশে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছেন, এটাও পছন্দ না। এবং এই লোকগুলি হাত মিলিয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীদের সঙ্গে এবং তারা সবাই মিলে আবার বাংলাদেশকে সেই পুরাতন পথে নিয়ে যাবে, বাংলাদেশকে আবারও পিছন দিকে হাঁটাবে। এই 1.5 বছর ধরে গভর্নর আহসান এইচ মনসুর যে তিলে তিলে দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন, সেটাকে আবার পিছন দিকে নিয়ে যাবে। এটাই কি আই হ্যাভ এ প্ল্যান? আপনাদের মন্তব্য জানতে চাই দর্শক। ধন্যবাদ।